কল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন বাউন্টিতে বিদ্রোহ। আজ এপিসোড 5। ভাগ হয়ে গেছে বাউন্টির নাবিকেরা। ব্লাই ছাড়াও মাস্টার জন ফ্রায়ার, সহকারী সার্জন টমাস লেডওয়ার্ড, উদ্ভিদ বিজ্ঞানী ডেভিড নেলসন, গোলন্দাজ পেকোভার, সারেং উইলিয়াম কোল, মাস্টারের মেট উইলিয়াম এলফিনস্টোন, ছুতোর-মিস্ত্রি উইলিয়াম পার্সেল, মিডশিপম্যান টমাস হেওয়ার্ড, জন হ্যালেট, রবার্ট টিঙ্কলার, 2 কোয়ার্টারমাস্টার জর্জ নর্টন, পিটার ল্যাঙ্কলেটার, কোয়ার্টারমাস্টারের মেট জর্জ সিম্পসন, পাল নির্মাতা লরেন্স লেবোগ, কেরানি স্যামুয়েল, কসাই ল্যাম্ব, বাবুর্চি জন স্মিথ আর টমাস হলকে নামিয়ে দেওয়া হয়েছে লঞ্চে। বাকিরা রয়েছে জাহাজে। তাদের ভেতরও দুটো ভাগ। একদল সক্রিয়ভাবে বিদ্রোহে অংশ নিয়েছে, আরেক দল বিদ্রোহে অংশ না নিয়েও কপাল দোষে থেকে গেছে জাহাজে। বিদ্রোহে যারা সক্রিয় অংশ নিয়েছে তারা হল ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট ফ্লেচার ক্রিশ্চিয়ান, গোলন্দাজের মেট জন মিলস, মাস্টার অ্যাট আর্মস চার্লস চার্চিল, মালি উইলিয়াম ব্রাউন, খালাসি টমাট বার্কিট, ম্যাথু কুইন্টাল, জন সামনার, জন মিলিওয়ার্ড, উইলিয়াম ম্যাককয়, হেনরি হিলব্রান্ট, আলেকজান্ডার স্মিথ, জন উইলিয়ামস, টমাস এলিসন, আইজ্যাক মার্টিন, রিচার্ড স্কিনার আর ম্যাথু থমসন। যারা বিদ্রোহে অংশ না নিয়েও জাহাজে থেকে যেতে বাধ্য হয়েছে তাদের দলে আছে মিডশিপম্যান এডওয়ার্ড ইয়াং, জর্জ স্টুয়ার্ট, সারেংয়ের সহকারী জেমস মরিসন, আর্মারার জোসেফ কোলম্যান, ছুতোর মিস্ত্রির 2 সহকারী চার্লস নরম্যান এবং টমাস ম্যাকিন্টশ, আর খালাসি উইলিয়াম মুসপ্রেড। এছাড়াও আছে সেই প্রায় অন্ধ নাবিক মাইকেল বায়ার্ন আর আমি। যারা সক্রিয়ভাবে বিদ্রোহে অংশ নিয়েছে তারা যারা নেয়নি তাদের সন্দেহের চোখে দেখবে বা নাজেহাল করবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল বিদ্রোহীদের কেউই খুব একটা দুর্ব্যবহার করল না আমাদের সাথে। চার্চিল কেবল বলল, তোমাদের নিয়ে কি করা হবে যতক্ষণ না ঠিক করা হচ্ছে ততক্ষণ ডেকেই থাকবে তোমরা। কিছুক্ষণ পর নিচ থেকে ছাড়া পেয়ে টমাস বার্কিট ওপরে এলো। মাস্কেট তুলেও গুলি করতে পারেনি বলে মেজাজটাও খিচড়ে ছিল। এবার আমাদের উপর চোখ পড়তে আগুন হয়ে উঠল, যেন গুলি করতে পারেনি সেটা আমাদেরই দোষ। কুৎসিত একটা গালাগাল দিয়ে আমাদের নিয়ে ঠাট্টা মশকরা শুরু করলো সে। ওর সাথে যোগ দিল থমসন, ম্যাককয় আর জন উইলিয়ামস। কয়েক মিনিটের মধ্যে আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। হাতাহাতি লেগে যায় কি আর দুদলে। হইচই শুনে এগিয়ে এলো ক্রিশ্চিয়ান। রাগে ওর চোখ দুটো জ্বলছে ভাটার মতো। থমসন, তুমি তোমার কাজে যাও, গম্ভীর কণ্ঠে আদেশ দিল সে। আর বার্কিট, আর যদি ঝামেলা পাকাও তোমাকে শিকলে বাঁধার নির্দেশ দিতে বাধ্য হব আমি। আচ্ছা, তাই নাকি? দেখুন মিস্টার ক্রিশ্চিয়ান, আরেকজন ক্যাপ্টেন ব্লাইকে ঘাড়ের উপর বসানোর জন্য আমার বিদ্রোহ করিনি, এই কথাটা আপনার জেনে রাখা দরকার। ঠিক, আর কোনো ব্লাইকে আমরা চাই না, জুড়ে দিল উইলিয়ামস। কোনো কথা বলল না ক্রিশ্চিয়ান, ওদের দিকে তাকালো শুধু। আমি দেখলাম ওর চোখে ক্রোধ নেই, তিরস্কার নেই, যা আছে তার একটাই নাম দেওয়া যেতে পারে, কর্তৃত্ব। একে একে চোখ নামিয়ে নিতে বাধ্য হলো 4 জন। আরো কয়েকজন বিদ্রোহী এসে দাঁড়িয়েছে আমাদের আশেপাশে। তাদের ভেতর থেকে আলেকজান্ডার স্মিথকে ডেকে ক্রিশ্চিয়ান বলল, সবাইকে ডেকে আসতে বলো। এলো সবাই। একে একে প্রত্যেকের দিকে তাকালো ক্রিশ্চিয়ান। কোন রকম ভাব বা অনুভূতি নেই ওর চোখে। একটা ব্যাপার চিরদিনের জন্য ফয়সালা হয়ে যাওয়া দরকার, শান্ত কণ্ঠে শুরু করল সে। কে এই জাহাজের ক্যাপ্টেন হবে? তোমাদের সাহায্য নিয়ে আমি একে দখল করেছি। কেন? একজন স্বেচ্ছাচারী যে আমাদের প্রত্যেকের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন থেকে নিজেদের সম্পর্কে কোনো ভুল ধারণা মনে ঠাঁই দেওয়া আমাদের উচিত হবে না। আমরা বিদ্রোহী। বিদ্রোহ করে আমরা রাজার জাহাজ দখল করেছি। রাজার আর কোনো জাহাজ যদি আমাদের খোঁজ পায় এবং কোনো মতে ধরে ইংল্যান্ডে নিয়ে যেতে পারে, তোমরা নিশ্চিত থাকতে পারো মৃত্যু ছাড়া আর কোনো শাস্তি আমাদের দেয়া হবে না। তোমাদের কেউ কেউ হয়তো ভাবছ সে সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু সত্যি কথাটা হলো সম্ভাবনা আছে এবং বেশ ভালো পরিমাণে আছে। ব্লাই যদি কোনো মতে ইংল্যান্ডে ফিরে যেতে পারে, তাহলে ও পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হবে। আর ও যদি না পৌঁছায়, তবু 1 বা 2 বছরের ভেতর যদি বাউন্টি না ফেরে, যুদ্ধজাহাজ পাঠানো হবে। আর কিছু না হোক, বাউন্টির গায়েব হওয়ার কারণ খোঁজার জন্য হলেও পাঠানো হবে। সুতরাং আমাদের সামনে আসলে খুশি হওয়ার মতো কোনো কারণ নেই। একটা কথা তোমাদের মনে গেঁথে নিতে পারো, ইংল্যান্ড থেকে আমরা চিরদিনের জন্যই বিচ্ছিন্ন হয়ে গেছি। ওখানে ফেরার কথা স্বপ্নে আমাদের মনে ঠাঁই দেওয়া উচিত হবে না। এখন প্রশ্ন, তাহলে আমরা কি করব? আমাদের সামনে পেছনে ডানে বায়ে বিশাল প্রশান্ত মহাসাগর। এই মহাসমুদ্রের কোথায় কি আছে সে সম্পর্কে এত সামান্য আমরা জানি যে যদি আমরা নিজেদের দোষে ধরা না পড়ি, তো আমার মনে হয় না
কেউ আমাদের খুঁজে বের করতে পারবে। সুতরাং এই মুহূর্তে আমাদের যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো একজন নেতা, যার নির্দেশ কোন রকম প্রশ্ন না তুলে আমরা মেনে নিব। আমাকে যদি তোমরা নেতা নির্বাচন করো, আমি নিঃশর্ত বাধ্যতা চাইব। হ্যাঁ, নিঃশর্ত বাধ্যতা। বিনিময়ে আমি শুধু এটুকু নিশ্চয়তা দিতে পারি, তোমাদের কারো উপর কোনো অন্যায় আমি করব না। যথার্থ কোনো কারণ না থাকলে কাউকে শাস্তি দেব না। আমি এমন কোনো কাজ করব না, অন্তত আমার জ্ঞান মতে, যাতে তোমাদের কারো কোনো ক্ষতি হয়। এখন বলো তোমরা কি করবে? আমি চাই তোমরা ঠিক করবে কে পরিচালনা করবে বাউন্টিকে। যদি মনে করো আমার চেয়ে যোগ্য লোক আছে, তার নাম বলো, তার সমর্থনে আমি ছেড়ে দেব আমার নেতৃত্বের দাবি। আর যদি মনে করো আমি যোগ্য, তাহলে আমার ওই কথা কোনো প্রশ্ন না তুলে মেনে নিতে হবে আমার আদেশ, সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো আদেশই হোক। থামল ক্রিশ্চিয়ান। চুপ সবাই। কি বলবে বা বলা উচিত কেউ যেন বুঝতে পারছে না। হ্যাঁ বলো, কি বলা আছে তোমাদের? অবশেষে নীরবতা ভাঙল চার্চিল। স্মিথ বলল, আমার মনে হয় মিস্টার ক্রিশ্চিয়ানই সবচেয়ে যোগ্য লোক আমাদের ভেতর। সঙ্গে সঙ্গে স্মিথের সমর্থনে হ্যাঁ হ্যাঁ করে উঠল বেশিরভাগ বিদ্রোহী। বাদ রইল কেবল থমসন আর উইলিয়ামস। তবে ক্রিশ্চিয়ান যখন হাত তুলতে বলল, তখন অন্যদের সঙ্গে সঙ্গে হাত তুলল ওরাও। আরেকটা ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বলে চলল ক্রিশ্চিয়ান। আমাদের সঙ্গে এমন কয়েকজন লোক আছে যারা জাহাজ দখলের ব্যাপারে কোনো ভূমিকা নেয়নি। সুযোগ পেলে ব্লায়ের সঙ্গে চলে যেত। শিকল দিয়ে এদের বেঁধে রাখুন, নয়তো সুযোগ পেলে আমাদের ক্ষতি করবে ওরা, বলে উঠল মিলস। এই জাহাজে সত্যিকারের কোনো কারণ না থাকলে কোনোদিনই কাউকে আর শিকল দিয়ে বেঁধে রাখা হবে না, জবাব দিল ক্রিশ্চিয়ান। আমাদের সঙ্গে যোগ দেয়নি মানে ওরা দোষ করেছে তা আমি মনে করি না। ওদের কাছে যা ভালো মনে হয়েছে ওরা তাই করেছে। ওদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। কিন্তু এখন যখন আমাদের আর ওদের ভাগ্য এক সূত্রে বাঁধা হয়ে গেছে, তখন যদি কোন রকম ছলচাতুরি বা বিশ্বাসঘাতকতা করে, তো কি শাস্তিও দিতে হবে তা আমি জানি। ওদের উপরই ছেড়ে দিচ্ছি ঠিক করার ভার, ওরা কি করবে। এরপর একে একে আমাদের প্রত্যেককে আলাদাভাবে ডেকে ক্রিশ্চিয়ান জিজ্ঞেস করল, আমরা এই জাহাজের একজন হিসেবে অন্যদের সাথে সহযোগিতা করতে রাজি আছি কিনা। আমরা বললাম, নতুন ক্যাপ্টেনের নির্দেশ আমরা মেনে চলব, আমাদের সাধ্যমতো সাহায্য করব জাহাজ পরিচালনায়, এবং বিশ্বাসঘাতকতা করার কোন রকম চেষ্টা করব না, অন্তত যতক্ষণ জাহাজে আছে ততক্ষণ না। এইটুকুই যথেষ্ট। আমাদের সবার বক্তব্য শোনার পর ক্রিশ্চিয়ান বলল, তোমাদের কাছ থেকে এর বেশি কিছু আমি চাই না। এরপর নতুনভাবে বাউন্ডারির অফিসারদের নির্বাচন করা হলো। ইয়াংকে করা হলো মাস্টার, স্টুয়ার্টকে মাস্টারের মেট, আমাকে কোয়ার্টার মাস্টার, মরিসনকে সারেং আর আলেকজান্ডার স্মিথকে সারেং এর মেট। চার্চিল যা ছিল তাই রইল, অর্থাৎ মাস্টার এট আর্মস। বার্কিট এবং হিলব্র্যান্ডকে করা হলো কোয়ার্টার মাস্টারের মেট। মিলওয়ার্ড আর বায়ার্নের উপর দায়িত্ব দেওয়া হলো রান্নাঘরের। আগের মতোই 3 চৌকিতেই ভাগ করা হলো আমাদেরকে। এইসব খুঁটিনাটি বিষয়গুলো মীমাংসা হয়ে যেতেই আমরা লেগে গেলাম যার যার কাজে। নিচের বড় কেবিনটা ফাঁকা করা হলো প্রথমে। রুটি ফলের গাছগুলো সব ছুঁড়ে ফেলে দেওয়া হলো সাগরে। এই কেবিনেরই এক অংশে সামান্য কিছু অদল বদল করে ক্রিশ্চিয়ানের থাকার জায়গা করা হলো। অস্ত্রের সিন্দুকটা নিয়ে যাওয়া হলো সেখানে। ক্রিশ্চিয়ান ওটাকে চৌকি হিসেবে ব্যবহার করতে লাগলো। সিন্দুকটার চাবি ও নিজের কাছে রাখলো। বিদ্রোহীদের একজনকে রাত দিন পাহারা দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো কেবিনটার দরজায়। বিকেল পর্যন্ত আগের গতিপথেই চলল বাউন্টি, অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে। তারপর দিক বদলানোর নির্দেশ দিল ক্রিশ্চিয়ান। সোজা পূব দিকে চললাম আমরা। কয়েক ঘন্টার ভেতর সম্পূর্ণ অজানা, যেখানে আগে কখনো কোনো ইংলিশ জাহাজ আসেনি, এমন সাগরে এসে পৌঁছল বাউন্টি। ক্রিশ্চিয়ানের মনোভাব আমি যদ্দূর অনুমান করতে পারছি, নির্জন বা এখন পর্যন্ত সভ্য দুনিয়ার কাছে অনাবিষ্কৃত কোনো দ্বীপে পৌঁছতে চাইছে। দিন কাটছে নিরুত্তাপ নিরুদ্বেগে। বাউন্টিতে ওঠার পর এমন নিরুদ্বেগ দিন আমি বা বাউন্টির আর কোনো নাবিক কাটিয়েছে বলে মনে পড়ে না। ব্লায়ের অনুপস্থিতি আমাদের যারা বিদ্রোহ করেছে বা যারা করেনি সবার জীবনে পরম এক স্বস্তি এনে দিয়েছে। আগের মতো সারাক্ষণ মানসিক চাপের ভেতর থাকা নেই। ক্যাপ্টেন ডেকে এলেই কি ঘটবে এই দুশ্চিন্তা নেই। নাবিকদের ভেতর নেই কোনো অসন্তোষ, কোনো চাপা বিক্ষোভ। ক্রিশ্চিয়ান ও ব্লায়ের মতো কড়াকড়িভাবে শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু সেজন্য তার কথায় কথায় নাবিকদের চাপকানোর প্রয়োজন পড়ে না। ক্রিশ্চিয়ান জন্মনেতা, চাবুক না মেরেও কি করে মানুষকে বশে রাখতে হয়, সুশৃঙ্খল রাখতে হয় সে জানে। একমাত্র ভবিষ্যতের অনিশ্চয়তা যদি সারাক্ষণ আমাদের মনকে কুরে কুরে না খেত, তাহলে বলতে পারতাম বেশ ভালোই আছি ক্রিশ্চিয়ানের অধীনে। বেশ কয়েকটা দিন চলে গেল এভাবে। তারপর এক ভোরে মাস্তুলের উপর থেকে চিৎকার এলো পাঞ্জেরির। ডাঙা দেখা যায়।
বিকেল নাগাদ দ্বীপটার কাছাকাছি পৌঁছে গেলাম আমরা। বাইরে থেকে যতটুকু বুঝলাম মাইল আষ্টেক লম্বা দ্বীপ। ভেতরের অংশ তাহিতির মতোই পাহাড়ি, যদিও পাহাড়গুলো তাহিতির মতো অত উঁচু নয়। উপকূলের কাছাকাছি ঘোরাফেরা করছে বেশ কতগুলো ক্যানু। বাউন্টিকে দেখে এগিয়ে এলো কয়েকটা। প্রত্যেকটায় 10-12 জন করে মানুষ। গায়ের রং, দেহের গঠন, চেহারা তাহিতীয়দের মতোই। সবার চোখে অদ্ভুত এক বিস্ময়ের ভাব। বুঝতে অসুবিধা হলো না, এর আগে কখনো ইউরোপীয় জাহাজ ওরা দেখেনি। ক্রিশ্চিয়ানের নির্দেশে ওদের সাথে তাহিতীয় ভাষায় আলাপ করলাম আমি। আমার কথা সহজেই বুঝতে পারল লোকগুলো। ওদের দেশের নাম জিজ্ঞেস করতে জানলো রারোটোঙ্গা। একটা আশ্চর্য ব্যাপার, এই রারোটোঙ্গার মানুষগুলোর ভেতর দেখলাম ওরা কেউ আমাদের জাহাজ উঠতে চাইল না। নানানভাবে আমরা ওদেরকে ডাকলাম, উপহার দিলাম, কিন্তু লাভ হলো না। উপহারগুলো নিয়ে খুশিও হলো, কিন্তু জাহাজে উঠল না একজনও। শেষমেশ ক্রিশ্চিয়ান পাল তুলে দেওয়ার নির্দেশ দিল। হতাশ হল নাবিকেরা। রারোটোঙ্গা তাহিতির চেয়ে মোটেই কম সুন্দর নয়। লোকগুলোকেও বন্ধুভাবাপন্নই মনে হলো। তাছাড়া তাহিতি থেকে কমপক্ষে 700 মাইল দক্ষিণ পশ্চিমে দ্বীপটা। আমরা ছাড়া এখন পর্যন্ত আর কোনো ইউরোপীয় এটার খোঁজ পেয়েছে বলে মনে হয় না। তবু ক্রিশ্চিয়ান কেন যে দ্বীপটাকে লুকিয়ে থাকার জন্য পছন্দ করল না, আমি বুঝতে পারলাম না। কয়েকদিন পর এক সন্ধ্যায় ভীষণ অবাক করে দিয়ে ক্রিশ্চিয়ান ওর সঙ্গে খেতে ডাকল আমাকে। আমি যখন কেবিনে ঢুকলাম, ও তখন গভীর মনোযোগ দিয়ে ক্যাপ্টেন কুকের তৈরি করা একটা মানচিত্র দেখছে। সাড়া পেয়ে মুখ তুলে তাকালো। রক্ষীকে বিদায় করে দরজা বন্ধ করল। বিদ্রোহের আগে আমাদের সম্পর্ক যেমন সহজ ছিল, তেমন সহজ ভঙ্গিতে হাসল একটু। আমার সাথে খেতে রেখেছি তোমাকে বিয়াম, বলল ক্রিশ্চিয়ান। অবশ্য ইচ্ছা না হলে আমার আমন্ত্রণ তুমি নাও গ্রহণ করতে পারো। সত্যি কথা বলতে কি, বিদ্রোহের আগে ক্রিশ্চিয়ান সম্পর্কে আমার যে ধারণা ছিল এখন তা নেই। আমাদের এতগুলো জীবন নষ্ট করে দেওয়ার মূলে রয়েছে ও, এই কথাটা ভুলতে পারি না কিছুতেই। মনে তাই একটা বিতৃষ্ণার ভাব আছে আমার ওর সম্বন্ধে, তবে এখন তা প্রকাশ করলাম না। শুধু বললাম, না না, গ্রহণ না করার কি আছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম আমরা। তারপর একসময় ক্রিশ্চিয়ান বলল, ব্লাই সম্পর্কে যখন ভাবি কোন রকম অনুশোচনা আমার হয় না, বিন্দুমাত্র না। কিন্তু যখনই ওর সঙ্গে যারা গেছে তাদের কথা মনে হয়। কথা শেষ না করে চোখ বুজে দুহাতে কপাল চেপে ধরল। মৃদু মৃদু নড়তে লাগলো মাথাটা। খানিকক্ষণ পর আবার বলল, আমার মতো হঠাৎ উত্তেজনা বা আবেগের বশে কখনো কোনো কাজ করে বসো না বিয়াম। জীবনে শান্তি বলে আর কিছু থাকবে না। সুপরিকল্পিত একটা বিদ্রোহকে আপনি আবেগের বশে করা কাজ বলছেন? রূঢ় শোনালেও ক্রিশ্চিয়ানের মুখের উপর আমি কথাটা না বলে পারলাম না। কি বলছো তুমি? ভেবেছ আগে থাকতে আটঘাট বেঁধে আমরা বিদ্রোহ করেছি? তাছাড়া আর কি। ঘটনাটা যখন ঘটে তখন আপনার চৌকির উপর জাহাজের ভার। চার্চিলের ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে উঠে দেখলাম পুরো জাহাজ আপনার দখলে। হ্যাচের মুখে ডেকের কোনায় কোনায় দাঁড়িয়ে আছে সশস্ত্র লোক। এরপরেও কি করে ভাববো যে বিদ্রোহটা পূর্ব পরিকল্পিত ছিল না? কিন্তু এটা সত্যিই পূর্ব পরিকল্পিত ছিল না। ঘটনা ঘটার মাত্র 5 মিনিট আগেও আমি ভাবিনি বিদ্রোহ করব। তাহলে বলি তোমাকে, সে রাতে তোমার সাথে আমার কি কি কথা হয়েছিল মনে আছে? হ্যাঁ, আমি বলেছিলাম আমার যদি কিছু হয় আমার বাড়িতে গিয়ে দেখা করে আমার আত্মীয় স্বজনদের সাথে। কেন বলেছিলাম ও কথা জানো? আমি পালাতে চেয়েছিলাম বাউন্টি থেকে। আচ্ছা। হ্যাঁ, নর্টন ছাড়া আর কেউ জানত না কথা। ও আমার জন্য একটা ছোট্ট ভেলা তৈরি করছিল। ভেবেছিলাম ওই ভেলা নিয়ে আমি তোফায় পৌঁছে যেতে পারবো। সত্যি? হ্যাঁ বিয়াম, সত্যি। আমি আর সহ্য করতে পারছিলাম না ব্লাইকে। জন নর্টন নিজের ইচ্ছায় ব্লাইয়ের সঙ্গে গেছে। ও আমাকে পালাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমার সঙ্গে যোগ দিয়ে বিদ্রোহ করতে চায়নি। ও থাকলে ওর কাছেই শুনতে পেতে আমি সত্যি বলছি কিনা। তারপর ভাগ্য আমার সহায় ছিল না আর কি। সেটাতে কেমন গরম ছিল তোমার মনে আছে? তোমার মতো জাহাজের বেশিরভাগ লোকই ডেকেছিল, ফলে ভেলাটাকে জলে ভাসানোর কোনো সুযোগে আমি পাইনি। ভোর 4টায় যখন পেকোভারের কাছ থেকে ডেকের দায়িত্ব নিলাম তখনই কিন্তু বিদ্রোহের কথা আমার মনে আসেনি। বিশ্বাস করে আমি সত্যি বলছি। কিছুক্ষণ পায়চারি করলাম একা একাই। আমার মনে তখন হানা দিয়ে বেড়াচ্ছে ব্লায়ের অপমানজনক কথাগুলো। সে সময় একবার ওকে খুন করার কথা ভেবেছিলাম। সত্যি সত্যি খুন? তাহলে বুঝে দেখো আমার মনের অবস্থাটা তখন কোথায় ছিল।
মনটাকে শান্ত করার জন্য জাহাজের সামনে গেলাম। ওখানে তখন পাহাড়ে থাকার কথা হেওয়ার্ডের। দেখি আরো 3 জন নাবিকের সঙ্গে ঘুমিয়ে আছে। কাজে গাফিলতির জন্য ওর উপর আমার রেগে যাওয়া উচিত ছিল, কিন্তু আশ্চর্য, একটু রাগ হলো না আমার, বরং একটু স্বস্তির ভাব হলো। এবং তখনই কে যেন আমার কানে কানে কথাগুলি বলে গেল, ব্লাইও এখন ঘুমিয়ে, দখল করে নাও জাহাজটা। মুহূর্তে সচেতন হয়ে গেলাম আমি। কথাটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম মনে মনে। দ্রুত একবার চক্কর দিলাম সারা জাহাজ। বেশিরভাগ লোকই ঘুমিয়ে আছে, একমাত্র বারকিটকে দেখলাম জেগে থাকতে। বহুবার ব্লাইয়ের কাছে শাস্তি পেয়েছে, তাই মনে হলো ওকে হয়তো বিশ্বাস করা যায়। বারকিটের কাছে গিয়ে ফিসফিস করে বললাম চার্চিল, মার্টিন, থমসন আর কুইন্টালকে জাগাতে, অন্য কাউকে বিরক্ত না করে। সে বলল, হ্যাঁ স্যার, জাগাচ্ছি। আমি বললাম, ওদেরকে নিয়ে সামনের মইয়ের কাছে এসো। বারকিটকে পাঠিয়ে দিয়ে আমি গিয়ে দাঁড়ালাম কোলম্যানের হ্যামকের কাছে। নিঃশব্দে ওকে জাগিয়ে অস্ত্রের সিন্দুকের চাবিটা চাইলাম। কারণ দেখালাম জাহাজের আশেপাশে একটা হাঙর ঘোরাঘুরি করছে, ওটা মারার জন্য একটা মাস্কেট বের করব। কোলম্যান চাবিটা আমার হাতে দিয়ে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ল। অস্ত্রের সিন্দুকের কাছে গিয়ে দেখি হ্যালেট শুয়ে আছে তার উপর। ওরও তখন কাজের সময়, ঘুমানোর কথা নয়, তাই ধুমকে ডেকে ওকে পাঠিয়ে দেওয়াটা কঠিন কিছু হলো না। বেচারা ধরা পড়ে এমন ভয় পেয়েছিল, প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে গেল ডেকে। সামনের মইয়ের কাছে চলে গেলাম আমি। বারকিট এবং অন্যরা ততক্ষণে প্রায় পৌঁছে গেছে। ওদের খুলে বললাম আমার পরিকল্পনার কথা। হ্যাঁ, এর ভেতর একটা পরিকল্পনা আমি খাড়া করেছি মনে মনে। ওরা এক কথায় রাজি হয়ে গেল। শুধু রাজি নয়, উৎসাহে রীতিমতো টকবক করে ফুটতে লাগলো। অস্ত্রের সিন্দুক খুলে আমরা সবাই মাস্কেট, পিস্তল, যার যেমন পছন্দ, হাতে তুলে নিলাম। এবার ম্যাককয়, উইলিয়ামস, আলেকজান্ডার স্মিথ আর অন্যদেরকে জাগানো হলো। ওদেরকে অস্ত্র দিলাম। কে কোথায় কি দায়িত্ব পালন করবে বুঝিয়ে দিয়ে আমি ঢুকলাম ব্লায়ের কেবিনে। আর বাকিটা তো তোমরা জানোই। ক্রিশ্চিয়ান চুপ করলো, আমিও চুপ। কিছুক্ষণ পর আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় ব্লাই ইংল্যান্ডে পৌঁছাতে পারবেন? সম্ভাবনা কম, খুবই কম। তিমোর ছাড়া ওদের তো সাহায্য পাওয়ার মতো কোনো জায়গা আশেপাশে নেই, আর যেখানে ওদের ছেড়েছে সেখান থেকে তিমোরের দূরত্ব কমপক্ষে 1200 লিগ। সুতরাং বুঝতে পারছ। আমি অবশ্য সাগরে ভাসি দিতে চাইনি, ভেবেছিলাম বন্দি করে ওকে ইংল্যান্ডে নিয়ে যাব, কিন্তু অন্যরা রাজি হলো না। তুমি নিজেই তো দেখছো। আমরা যারা বিদ্রোহ করিনি, অথচ কপাল দোষে বলুন আর যে কারণে বলুন জড়িয়ে গেছে আপনাদের সাথে, তাদের নিয়ে কি করবেন ভেবেছেন কিছু? এই প্রশ্নটা যে তুমি করবে আমি জানতাম, বলে উঠে দাঁড়ালো ক্রিশ্চিয়ান। পেছন দিকের একটা জানালার পর্দা তুলে কিছুক্ষণ তাকিয়ে রইল সাগরের দিকে, তারপর আবার ঘুরল আমার দিকে। তোমাদের যদি তাহিতিতে নিয়ে গিয়ে ছেড়ে দিই, আমি জানি তোমরা কেউই বিদ্রোহের কথা গোপন রাখবে না, তাই দুঃখের সাথেও বলতে হচ্ছে তোমাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। 28শে মে বিদ্রোহের ঠিক 4 সপ্তাহ পর সকালবেলা জাহাজ থেকে প্রায় 6 লিগ দূরে একটা দ্বীপ দেখতে পেলাম আমরা। সারাদিন জাহাজ চালিয়ে দ্বীপটার পশ্চিম উপকূলের মাইল 3 ভেতর পৌঁছানো গেল। ওখানেই নোঙর ফেলে রাতটা অপেক্ষা করে ভোরে আবার পাল তুলে পৌঁছলাম তীরের কাছে। আমাদের স্টুয়ার্টের স্মরণশক্তি খুব তীক্ষ্ণ। কোনো মানচিত্রে কোনো দ্বীপের অক্ষাংশ দ্রাঘিমাংশ একবার দেখলে সে ভোলে না। ওর স্মৃতি হাতড়ে জানালো দ্বীপটার নাম টুপুয়াই। ক্যাপ্টেন কুক আবিষ্কার করেছিলেন এই দ্বীপ। একটানা 2 মাস সাগরে কাটিয়ে আমরা সবাই, কি বিদ্রোহী কি অবিদ্রোহী, তখন ডাঙায় নামার জন্য উদগ্রীব। কিন্তু দুর্ভাগ্য, টুপুয়াইবাসী সেই সুযোগ আমাদের দিল না। বাউন্টি তীরের কাছাকাছি হতেই ক্যানুই চেপে ওরা হামলা চালালো আমাদের উপর। কমপক্ষে 100 হবে ক্যানুর সংখ্যা, প্রতিটায় 8-10 জন করে ইন্ডিয়ান। তাদের হাতে বর্ষা, লাঠি, কারো কারো হাতে দুরকমে আছে। ক্যানুগুলো বোঝাই ছোট ছোট নুড়ি পাথরে। বুঝলাম ভোরে দূর থেকে আমাদের জাহাজ দেখে ওরা প্রস্তুত হয়েছে যুদ্ধের জন্য। বাউন্টির নুড়ি পাথর বা বর্ষার পাল্লায় পৌঁছানোর আগ পর্যন্ত ওরা চুপচাপই ছিল। তারপর আচমকা অনেকটা হাড় এড়ে ধরনের শব্দ করে ছুটতে শুরু করলো পাথর আর বর্ষা। কিছুক্ষণের ভেতর আমাদের জনাচারেক নাবিক আহত হলো। আঘাত খুব সামান্য, যদিও আঘাত তো। তীরের কাছ থেকে জাহাজ সরিয়ে নিলাম আমরা। কয়েকজন বিদ্রোহী কামান দাগার প্রস্তাব দিল। তা যদি করা হতো সন্দেহ নেই বহু জঙ্গলি হতাহত হতো। যারা বেঁচে থাকতো তারা এমন আতঙ্কিত হয়ে পড়ত যে সহজেই তাদের বশ মানিয়ে আমরা এ দ্বীপে থেকে যেতে পারতাম। কিন্তু দুটোর একটাও ক্রিশ্চিয়ানের ইচ্ছা নয়। কোয়ার্টার ডেকে নিজের দলের লোকদের নিয়ে আলোচনায় বসল। আমরা যারা অবিদ্রোহী তাদের পাঠিয়ে দেওয়া হলো সামনে, যেন ওদের আলাপ শুনতে না পাই।
মিনিট 15 পরেই দেখলাম হাসতে হাসতে যে যার কাজে লেগে গেল বিদ্রোহীরা। উত্তর দিকে চলতে শুরু করল বাউন্টি। কেউ আমাদের কিছু বলেনি, তবু উত্তর দিকে এগোনো দেখে বুঝতে পারলাম বাউন্টির গন্তব্য একটাই হতে পারে, তাহিতি। সেদিন বিকেলে মরিসন, স্টুয়ার্ট আর আমি বাড়তে বসে ফিসফিস করে যুক্তি করলাম, সত্যি সত্যি যদি তাহিতি আমাদের নিয়ে যায় ক্রিশ্চিয়ান, যে করি হোক পালাবো আমরা। আজ হোক কাল হোক সভ্য দুনিয়ার কোন একটা জাহাজ ওখানে তো আসবেই। তখন আশা করা যায় দেশে ফেরা কঠিন হবে না আমাদের জন্য। পরদিন ক্রিশ্চিয়ান আবার আমাকে ডেকে পাঠালো ওর ক্যাবিনে। গিয়ে দেখলাম চার্চিলও আছে। আমি ঢুকতেই রক্ষীকে বিদায় করে দরজা বন্ধ করে দিল সে। তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি বিয়াম, ক্রিশ্চিয়ান শুরু করল। আমরা এখন তাহিতির দিকে এগোচ্ছি। ওখানে সপ্তাহখানেক থেকে খাবার, পানি ইত্যাদি সংগ্রহ করব। আমার মুখ দেখেই মনের খবর আঁচ করতে পারল যেন ক্রিশ্চিয়ান। মাথা নেড়ে বলল, না, তোমাদের ছেড়ে দেব না তাহিতিতে। প্রথমে অবশ্য তাই ভেবেছিলাম, কিন্তু আমার সাথীরা কেউ রাজি হল না। হ্যাঁ মিস্টার বিয়াম, বলল চার্চিল, কাল অনেক রাত পর্যন্ত আমরা আলাপ করেছি তোমাদের নিয়ে। একটা ব্যাপারে সবাই একমত, তোমাদের ভালো ছাড়া খারাপ আমরা কেউ চাই না। তবু ছেড়ে যাওয়া সম্ভব নয়। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, জিজ্ঞেস করল ক্রিশ্চিয়ান। ছেড়ে যাওয়া তো পরের কথা, তাহিতিতে নামতেই দেওয়া হবে না তোমাদের। ওরা বলছিল নিচে আটকে রাখতে, কিন্তু আমি তা চাই না। তাই ওদের বলেছি, বিদ্রোহ সম্পর্কে তাহিতি ওদের কাছে মুখ খুলবে না, এরকম প্রতিশ্রুতি যদি দাও তোমাদের ডেকে থাকতে দিতে আপত্তি করা উচিত হবে না। ওরা রাজি হয়েছে আমার কথায়। বুঝতে পারছি স্যার, আমি বললাম। যদি আমরা মনে করি আমাদের তাহিতিতে নামিয়ে দিয়ে গেলে আপনারা। অসম্ভব। যদিও ইচ্ছার বিরুদ্ধে তোমাদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি একদম মানতে পারছি না, তবু এছাড়া কোনো উপায় নেই। তোমাদের ছেড়ে দিলেই ইন্ডিয়ানদের জানাবে বিদ্রোহের কথা। ওরা আমাদের খাবার, পানি এসব তার দেবে না। দেবে তো নাই, হয়তো হামলা করে বসবে, বলল চার্চিল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সারা জীবন আমরা আপনাদের সাথে থাকব, আমি বললাম। হ্যাঁ, সভ্য দুনিয়ার কাছে এখনো অজানা এমন কোন দ্বীপে নেমে আমরা ধ্বংস করে দেব বাউন্টিকে। বাকি জীবন ওই দ্বীপেই কাটাতে হবে আমাদের, তোমাদেরও। চার্চিল বলল, হ্যাঁ, এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই আমাদের সামনে। উঠে দাঁড়ালো ক্রিশ্চিয়ান, অর্থাৎ এবার তুমি বিদায় হতে পারো। সুতরাং আমি বিদায় নিলাম। ডেকের উপর এসে বিষণ্ণ মুখে তাকিয়ে রইলাম খোলা সাগরের দিকে। মনের ভেতর ঘুরপাক খাচ্ছে ক্রিশ্চিয়ানের কথাগুলো। প্রতিশ্রুতি দিতে হবে বিদ্রোহের কথা ফাঁস করব না ইন্ডিয়ানদের কাছে। তার মানে পালানোর আশা নেই বললেই চলে। বিদ্রোহীরা নিশ্চয়ই চোখ রাখবে আমাদের উপর। কিন্তু এরপর যদি পালাবো না এই প্রতিশ্রুতি চেয়ে বসে। বাড়তে ফিরে স্টুয়ার্টকে একা পেয়ে বললাম ক্রিশ্চিয়ান যা যা বলেছে। শুনেই গম্ভীর হয়ে গেল স্টুয়ার্ট। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অন্তত পেগির সঙ্গে একবার দেখা করতে পারবো তো? তা বোধহয় পারবে যদি প্রতিশ্রুতি দাও। দেব, পেগিকে এক পলক দেখার জন্য হলেও দেব। হঠাৎ করেই উঠে পায়চারি শুরু করল স্টুয়ার্ট। আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠল ওর মুখ। বলল, পেগি হয়তো পালানোর ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবে। লাফ দিয়ে উঠলাম আমি। হ্যাঁ পারবে স্টুয়ার্ট, পারলে ওই পারবে। ওর সঙ্গে দেখা হলে এক ফাঁকে জানাবে চার্চিল যেমন অন্যদের নিয়ে পালিয়েছিল, আমরাও তেমনি পালাতে চাই। ও যেন গভীর রাতে একটা বড় ক্যানু নিয়ে আসে জাহাজের কাছে, ক্যানুই চেপে আমরা অন্য কোনো দ্বীপে চলে যাব। হ্যাঁ, পেগি একমাত্র ভরসা। মাত্র 10টা মিনিট ওর সাথে একা থাকতে পারলে আমি সব ব্যবস্থা করে ফেলতে পারবো। বলবো ক্যানু চালানোর সময় শব্দ যেন বেশি না হয়। অবশ্য হলেও তেমন অসুবিধা নেই। ইন্ডিয়ানরা মাছ ধরার সময় দিন রাতের বাছবিচার তো করে না, সুতরাং কে সন্দেহ করবে? ডেকে যে পাহারায় থাকবে তাকে বোকা বানানো শক্ত হবে না। নিঃশব্দে আমরা নেমে যাব পানিতে। ডুব সাঁতার দিয়ে ক্যানুর কাছে পৌঁছতে পারবো সহজেই। তারপর ওটার আড়ালে আড়ালে জাহাজের দৃষ্টিসীমার বাইরে গিয়ে উঠবো ক্যানুয়ে। হ্যাঁ স্টুয়ার্ট, আমার বিশ্বাস আমরা পারব। পারতেই হবে। জুনের 5 তারিখ বিকেলে আমরা তাহিতির দেখা পেলাম। পরদিন বিকেলে পয়েন্ট ভেনাসের কাছে নোঙর ফেলল বাউন্টি। ইন্ডিয়ানরা ক্যানুই চেপে এসে ঘিরে ধরল আমাদের। এত তাড়াতাড়ি আবার আমরা এসেছি দেখে অবাক হল সবাই। টেইনা, হিটিহিটি এবং আরো কয়েকজন গোত্রপতি উঠে এলো জাহাজে। তাদের মুখে প্রশ্ন, এত তাড়াতাড়ি আমরা ফিরে এলাম কেন? ক্রিশ্চিয়ানের হয়ে জবাব দিলাম আমি,
যা বললাম তার অর্থ হল আইটুটাকিতে ব্লাইয়ের বাবা অর্থাৎ ক্যাপ্টেন কুকের সঙ্গে দেখা হয়ে যায় আমাদের। ওই দ্বীপে একটা ইংরেজ উপনিবেশ গড়ে তুলছেন কুক। সেজন্য ব্লাই, নেলসন এবং আরো কয়েকজনকে নিজের জাহাজে তুলে নিয়েছেন। রুটি ফলের চারাগুলো রেখে দিয়েছেন এবং আমাদের পাঠিয়েছেন তাহিতি থেকে আরো খাবার দাবার এবং জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা বেশিরভাগই জ্যান্ত জীবজানোয়ার নিতে চাই, এটা জানাতে ভুললাম না। এই ব্যাখ্যা শুনে পুরোপুরি সন্তুষ্ট হলো ইন্ডিয়ানরা। শুরু হলো বিনিময় এবং ব্যবসা। সেদিন সন্ধ্যায় ক্রিশ্চিয়ান আর আমার তাইও হিটিহিটির সাথে খেতে বসেছি আমি। ক্রিশ্চিয়ানের মনের মানুষ মায়ামিতিও আছে। ও খাচ্ছে না। ইন্ডিয়ান নারী পুরুষেরা কখনো একসাথে খায় না। গল্প করতে করতে খাওয়া চলল। ডাঙায় আমার বাড়িতে থাকো বিয়াম, একসময় হিটিহিটি বলল। জবাব দেওয়ার সময় ক্রিশ্চিয়ানের তীক্ষ্ণ দৃষ্টির ছোঁয়া অনুভব করলাম আমি। না হিটিহিটি, এবার বোধহয় সম্ভব হবে না। মাত্র কয়েকদিন থাকবো, তাছাড়া আমাদের লোকও অনেক কমে গেছে। আমি তোমার বাড়িতে এলে জাহাজে কাজের অসুবিধা হবে। অবাক হয়ে ক্রিশ্চিয়ানের দিকে তাকালো হিটিহিটি। হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে বলল ক্রিশ্চিয়ান, জাহাজে ওকে দরকার হবে আমার। ব্রিটিশ জাহাজের শৃঙ্খলা সম্পর্কে জানে হিটিহিটি, তাই এ নিয়ে আর কোনো কথা বাড়াল না। বিকেলে পেগি জাহাজে উঠে এসেছে। খাওয়ার পর ডেকে গিয়ে দেখি ও আর স্টুয়ার্ট পাশাপাশি বসে আছে প্রধান মাস্তুলের গোড়ায়। ইন্ডিয়ান ভাষায় কথা বলছে দুজনে। পেগি চলে যাওয়ার পর স্টুয়ার্ট, মরিসন আর আমি পূর্ব পরিকল্পনা মতো মিলিত হলাম প্রধান হ্যাচের কাছে। পেগিকে সব বুঝিয়ে বলেছি, বলল স্টুয়ার্ট। ও ভেবেছে ওর জন্য আমি পালাতে চাইছি জাহাজ ছেড়ে। একেবারে মিথ্যে নয় কথাটা। আর তোমাদের ব্যাপারটা ভেবেছে ইন্ডিয়ান জীবন খুব পছন্দ হয়ে গেছে, তাই পালাতে চাইছ। আরে যাই ভাবু, ওকে সাহায্য করবে কিনা তাই বলো। হ্যাঁ, কিন্তু সমস্যা হয়েছে ওদের পরিবারের একমাত্র বড় ক্যানোটা এখন টেটিয়া রয়। কাল যদি বাতাস অনুকূল থাকে একটা ছোট ক্যানো পাঠাবে ওটা নিয়ে আসার জন্য। আচ্ছা, ছোট ক্যানো করে পালাতে পারি না আমরা? জিজ্ঞেস করল মরিসন। না, ছোট ক্যানোয় বেশি দূর যাওয়া যাবে না। তার মানে অনুকূল বাতাসের জন্য প্রার্থনা করা ছাড়া আপাতত আমাদের আর কিছু করার নেই? জিজ্ঞেস করল মরিসন। হ্যাঁ। রাতে খুশি মনে ঘুমাতে গেলাম, প্রায় নিশ্চিত আমরা পালাতে পারব। তারপর 1 বা 2 বছর বড়জোর ইন্ডিয়ানদের ভেতর কাটাতে হবে। এর মধ্যে নিশ্চয়ই কোনো জাহাজ এসে যাবে ইংল্যান্ড থেকে। পরদিন সকালে দুজন শক্তপোক্ত মানুষ পেগির ছোট ক্যানোটা নিয়ে চলে গেল উত্তরে, টেতিয়ারোয়ার দিকে। রাতের ভেতরে আশা করা যায় বড় ক্যানোটাকে নিয়ে ফিরে আসবে ওরা। সারা দুপুর উদ্বেগের সঙ্গে আবহাওয়ার ভাবচাল খেয়াল করলাম। তারপর যা ভেবেছিলাম তাই ঘটল। বিকেল থেকে মেঘ জমতে শুরু করলো আকাশে। সন্ধ্যা নাগাদ শুরু হয়ে গেল তুমুল ঝড়। এই ঝড়ে কোনো ক্যানোর তীরে আসার কথা কল্পনাও করা যায় না। 9 দিন পর থামল ঝড়। আকাশ আবার আগের মতো ঝকঝকে নীল। দুপুরের সামান্য আগে পেগির বড় ক্যানোটা ফিরে এলো টেতিয়ারোয়া থেকে। 9 দিন ধরে মনের উপর চেপে বসে থাকা উদ্বেগ দূর হয়ে গেল মুহূর্তে। পেগি এলো জাহাজে। ঠিক হলো সে রাতে আমরা পালাবো। কিন্তু শেষ মুহূর্তে আরো একবার ভাগ্য আমাদের সঙ্গে প্রবঞ্চনা করল। বিকেল 3টের সময় কারো সঙ্গে কোনো পরামর্শ না করে আচমকা নোঙর তোলার নির্দেশ দিল ক্রিশ্চিয়ান। তাহিতি পেছন ফেলে এগিয়ে চলল বাউন্টি। প্রথমবারের ভয়ঙ্কর অভিজ্ঞতা সত্ত্বেও টুপুয়াইয়েই বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিশ্চিয়ান। এবার আমাদের সাথে থাকছে নানা প্রজাতির অনেকগুলো করে জীবজন্তু। ওগুলোকে দ্বীপে ছেড়ে দেওয়া হবে, যাতে ইচ্ছামতো বংশবৃদ্ধি করে আমাদের ভবিষ্যৎ খাবারের চাহিদা মেটাতে পারে। আরও আছে 3 জন ইন্ডিয়ান রমণী, ক্রিশ্চিয়ানের মাইমিতি, ইয়াং এর টাউরুয়া আর আলেকজান্ডার স্মিথের পারাহাইটি। মাইমিতি আর টাউরুয়া এসেছে স্বেচ্ছায়। পারাহাইটিকে অনেক কষ্টে বলি কয়ে রাজি করিয়েছে স্মিথ। তাহিতি দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে যাওয়ার বেশ কয়েক ঘন্টা পর আবিষ্কার করলাম শুধু ওই 3 জন নয়, আরও ইন্ডিয়ান আছে জাহাজে। নারী পুরুষ দুরকমই। 9 জন পুরুষ আর 12 জন নারী আর 8টা ছেলে। কখন যে ওরা জাহাজে উঠে খোলের ভেতর লুকিয়েছে আমরা টেরও পাইনি। অবশেষে টুপুয়ায় পৌঁছলাম আমরা। এবার আর আগের মতো মারমুখী হয়ে উঠল না স্থানীয় অধিবাসীরা। আমাদের সাথে তাহিতীয় লোকগুলোই তার কারণ। আমাদের উপর প্রথম দর্শনে যে অবিশ্বাস জন্মেছিল, ওদের দেখে তা বোধহয় দূর হয়েছে টুপুয়াইবাসীদের। আমাদের সঙ্গী তাহিতীয়রা ওদের বোঝালো আমরা ওদের দেশে বসতি করতে চাই, ওদের সাথে শত্রুতা আমাদের কাম্য নয়, আমরা থাকলে ওদের অনেক সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি। ওরা মেনেও নিল। প্রচন্ড পরিশ্রম করে জাহাজটাকে ডাঙায় টেনে তুললাম আমরা। সূর্য থেকে ডেকগুলোকে রক্ষা করার জন্য ওপরে লতাপাতার চালা তুলে দিলাম।
এরপর স্থানীয় এক গোত্রপতির কাছ থেকে সাগর তীরে এক টুকরো জমি কিনে একটা দুর্গ তৈরি করা হলো। দুর্গ মানে পাতায় ছাওয়া কুটির কয়েকটা, আর পুরো এলাকা ঘিরে চারপাশে শক্ত কাঠের বেড়া আর পরিখা। 20 ফুট গভীর, 40 ফুট চওড়া পরিখা। খোঁড়ার কাজে সবাইকে হাত লাগাতে হলো। বেশিরভাগ লোকই এই ভয়ানক পরিশ্রম সাধ্য কাজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল। জবাবে ক্রিশ্চিয়ান শুধু বলল, আমার নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন তুলছো তোমরা? ব্যাস, চুপ হয়ে গেল সবাই। পরীক্ষার কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই প্রমাণ পাওয়া গেল ক্রিশ্চিয়ানের দূরদৃষ্টির। দ্বীপে নেমে আমাদের আনা জন্তু জানোয়ার সব ছেড়ে দিয়েছিলাম পাহাড়ে বনে। ইতিমধ্যেই সেগুলোর কোনো কোনোটা বাচ্চা দিয়েছে। এখন আর শুধু বনের খাবারে কুলোয় না তাদের। বন ছেড়ে এসে হামলা চালায় দ্বীপবাসীর টারো খেতে। ওদের ধরতে বা মারতে ব্যর্থ হয়ে দ্বীপবাসীরা ক্রিশ্চিয়ানের কাছে প্রতিকার চাইল। প্রথমবার ক্রিশ্চিয়ান বুঝিয়ে দিল, একটু সহ্য করো, কদিন পরে আর তোমাদের খাবারের অভাব থাকবে না। কয়েকদিন পর আবার এলো জঙ্গলিরা। এবার ওরা মারমুখী, বলল, মারো ওগুলোকে, না হলে তোমাদেরই দেশ ছাড়া করব। এবার আমরা বুঝতে পারলাম কেন এত পরিশ্রম করে পরীক্ষা খুঁড়িয়েছিল ক্রিশ্চিয়ান। কয়েক সপ্তাহ বন্দী হয়ে রইলাম দুর্গের ভেতর। বেরোনোর চেষ্টা করলেই বাধা দেয় হিংস্র টুকুয়াইবাসীরা। একটু একটু করে অতিষ্ঠ হয়ে উঠতে শুরু করেছিল সবাই। অবশেষে একদিন আমাদের ডেকে হাত তুলতে বলল ক্রিশ্চিয়ান। টুপাই ছেড়ে যাওয়ার পক্ষে মত দিল সব কজন। 16 জন তাহিতিতে ফিরে যাওয়ার ইচ্ছা জানালো। বাকিরা জনশূন্য কোনো দ্বীপের সন্ধানে পাড়ি জমাতে চাইল বাউন্টিতে চেপে। যারা বাউন্টিতে থাকবে বলে ঠিক করলো তারা হলো ফ্লেচার ক্রিশ্চিয়ান, জন মিলস, এডওয়ার্ড ইয়াং, উইলিয়াম ব্রাউন, আইজাক মার্টিন, উইলিয়াম ম্যাকয়, জন উইলিয়ামস, ম্যাথু কুইন্টাল আর আলেকজান্ডার স্মিথ। আমরা টুপাই ছেড়ে চলে যাব জানাতেই ইন্ডিয়ানরা অবরোধ তুলে নিতে রাজি হলো। আবার অমানসিক পরিশ্রম করে বাউন্টিকে জলে ভাসানো হলো। খাবার, পানি এবং অন্যান্য জিনিসপত্র বোঝাই করে নেওয়া হলো। ছেড়ে দেয়া জন্তু জানোয়ারগুলো যত সম্ভব ধরে খাঁচায় পোড়া হলো। বাকিগুলোকে মেরে মাংস নুন দিয়ে নেওয়া হলো। তারপর আবার পাল তুলল বাউন্টি এবং 5 দিন পর নোঙর ফেলল মাতাভাই উপসাগরে শেষবারের মতো। হিটির বাড়িতে ফিরে এলাম আমি। সব জিনিসপত্র, বিশেষ করে অভিধানের অমূল্য পাণ্ডুলিপিটা। এত কিছুর পরেও আমি কিন্তু সেটা সযত্নে সংরক্ষণ করেছি। যখন পৌঁছলাম সবাই ঘিরে ধরল আমাকে। বিশ্রামেরও সময় দেবে না। এতদিন কোথায় ছিলাম, কি করেছি শোনাতে হবে। বারান্দায় বসে শুরু করলাম আমার কাহিনী। বিদ্রোহের অংশটুকু ছাড়া আর সব বলে গেলাম। চোখ বড় বড় করে শুনল ওরা। তারপর হিনা প্রশ্ন করল, এবার তোমরা কি করবে? কিছুদিন থাকবে এখানে? কাল অথবা পরশু ক্রিশ্চিয়ান এবং অন্য 8 জন আইটুটাকির পথে রওনা হয়ে যাবে। আমরা বাকিরা যারা তোমাদের দ্বীপটাকে ভালোবেসে ফেলেছি এখানে থেকে যাব। বাকি জীবন এখানেই কাটিয়ে দেব যদি তোমরা অনুমতি দাও। আমার কথা শেষ হওয়ার আগেই হিনা ঝুঁকে জড়িয়ে ধরল আমাকে। নাকে নাক ঠেকিয়ে কয়েকবার লম্বা শ্বাস টানল। তারপর বলল, বিয়াম, কি যে খুশি হয়েছি তোমাকে পেয়ে আমরা সবাই। তুমি চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গিয়েছিল একেবারে। হ্যাঁ, বলল হিনা স্বামী, এখন থেকে তুমি আমাদের একজন। তোমাকে আমরা আর কোথাও যেতে দেব না। সন্ধ্যার সামান্য আগে ক্রিশ্চিয়ান এলো মাইমিতিকে নিয়ে। মাইমিতি সম্ভবত শেষবারের মতো এসেছে আত্মীয়স্বজনের সাথে দেখা করতে। ক্রিশ্চিয়ানের সঙ্গে সে অজানার পথে বেরিয়ে পড়বে ঠিক করেছে। হিটির বাড়িতে কিছুক্ষণ বসে আমাকে নিয়ে সৈকতের দিকে এগুলো ক্রিশ্চিয়ান। মাইমিতি রইল বাড়িতে। গোধূলির ম্লান আলোয় বালুকা বেলার উপর দিয়ে পাশাপাশি হেঁটে চললাম আমি আর ক্রিশ্চিয়ান। দুজনেই নিশ্চুপ। এই আমাদের শেষ দেখা। অনেকক্ষণ পর আচমকা বলে উঠল ক্রিশ্চিয়ান, কাল ভোরেই আমরা রওনা হয়ে যাচ্ছি। বিদ্রোহের কাহিনী শুনিয়েছি তোমাকে, মনে রেখো। আমি? হ্যাঁ, একমাত্র আমি দায়ী ওই ব্যাপারে, আর কেউ না। ব্লাই আর তার সঙ্গে যারা গেছে বোধহয় অনেক আগেই মারা পড়েছে, হয় ডুবে নয় জঙ্গলিদের হাতে। ব্লাইয়ের জন্য আমার কোনো দুঃখ নেই। ওর মতো লোক পৃথিবীতে থাকা না থাকা সমান। কিন্তু অন্য যারা বিনা কারণে ওর সঙ্গে প্রাণ দিতে বাধ্য হলো, তাদের স্মৃতি আমার বুকের উপর পাথরের মতো চেপে আছে। কোনো দোষ করেনি বেচারারা। তবু কি পরিস্থিতিতে আমি এমন ভয়ানক একটা কাজ করতে বাধ্য হয়েছিলাম তুমি জানো, আর সবাইও জানে। তবু আমি জানি আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আমার জন্য দুঃখ বোধ করবে সবাই, সেই সাথে আমার অপরাধটাও দেখিয়ে দিবে চোখে আঙুল দিয়ে। তাই সবার চোখের আড়ালে আমি চলে যাব। নিজে বাঁচার চেয়ে যারা আমার সঙ্গে তাদের জীবন জড়িয়ে নিয়েছে তাদের বাঁচানো আমার কাছে বড় এখন। বিশাল এই প্রশান্ত মহাসাগরের কোনো না কোনো দ্বীপে আমাদের ঠাঁই হবেই।
বাউন্টিকে ধ্বংস করে দিয়ে সেখানে আমরা থেকে যাব জীবনের জন্য। আমাদের আর কখনো দেখবে না তোমরা। তোমাদের এই দুর্বিপাকে ফেলার জন্য আমি অনুতপ্ত। ক্ষমা চাইব না, যদি জানতাম ক্ষমা পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা আছে তাহলে চাইতাম। আবার নৈশব্দ গ্রাস করল আমাদের। সাগর সৈকতে ঢেউ ভেঙে পড়ার মৃদু শব্দ আর নারকেল পাতার মৃদু সরসর আওয়াজ কেবল শোনা যাচ্ছে। আজ হোক কাল হোক, অনেকক্ষণ পর আবার শুরু করল ক্রিশ্চিয়ান। কোন ব্রিটিশ জাহাজ এখানে নোঙর ফেলবে। তোমরা যারা বিদ্রোহে জড়িত ছিলে না, সেই জাহাজের ক্যাপ্টেনের কাছে গিয়ে বলো সত্যি কথাটা। আমার মনে হয় না তোমাদের কোনো ক্ষতি হবে। কেন হবে? তোমরা তো নিরপরাধ। আর সেই অনুরোধটা তোমাকে আরেকবার করতে চাই বিয়াম, যদি কখনো দেশে ফিরতে পারো, কষ্ট করে একটু দেখা করো আমার বুড়ো বাবার সাথে। তাকে বুঝিয়ে বলো কি পরিস্থিতিতে আমি ওই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। আমার বাবার নাম চার্লস ক্রিশ্চিয়ান। কামারল্যান্ডের ম্যারল্যান্ড ক্লের কাছে খোঁজ করলেই তাকে পাবে। এক মুহূর্ত থেকে অনুনয়ের সুরে বলল, বিয়াম, করবে না এটুকু আমার জন্য? করব, মাথা ঝাঁকিয়ে আমি বললাম। হেঁটে হেঁটে বাড়ির দিকে মুখ ফিরিয়ে ক্রিশ্চিয়ান ডাকল, মাইমিতি। ডাকটার জন্য যেন উন্মুখ হয়েছিল মেয়েটা। প্রায় সঙ্গে সঙ্গে একগুচ্ছ নারকেল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। দুজন হাত ধরাধরি করে গিয়ে উঠে পড়ল সৈকতে ঠেকে থাকা একটা ক্যানোয়। আমিও গেলাম ওদের পেছন পেছন। ক্রিশ্চিয়ান আমার হাত ধরে বলল, ঈশ্বর তোমার মঙ্গল করুন। দাঁড় টানতে শুরু করলো দাড়িরা। যতক্ষণ না ক্যানোটা গিয়ে ভিড়ল বাউন্টির গায়ে, ততক্ষণ দাঁড়িয়ে রইলাম অন্ধকার সৈকতে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলাম বাড়িতে। পরদিন ভোরে স্নান করার জন্য সাগর তীরে গিয়ে দেখি রওনা হয়ে গেছে বাউন্টি। সবগুলো পাল মেলে দিয়ে ছুটে চলেছে উত্তর দিকে। আজকাল বেশিরভাগ সময় মনটা ভার হয়ে থাকে নানান চিন্তায়। মায়ের কথাই মনে পড়ে বেশি। আমার তাইও হিটিহিটির বাড়িতে যে খুব কষ্টে আছি তা নয়, বরং উল্টোটাই। তবু মনে শান্তি নেই। বারবার ঘুরে ফিরে মনে হানা দেয় কথাটা, কি থেকে কি হয়ে গেল। মাঝে মাঝে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কেই সন্ধিহান হয়ে উঠি। মনে হয় এমন কোনো পাপ তো করিনি যার জন্য এত কঠিন শাস্তি আমাদের প্রাপ্য হবে। এইসব মন ভার করা ভাবনা ভুলবার জন্য একদিন বাক্স থেকে বের করলাম আমাদের পাণ্ডুলিপিটা। প্রথমে মন বসাতে কষ্ট হলেও কয়েকদিনের মধ্যেই আবার ডুবে গেলাম কাজে। বাউন্টি চলে যাওয়ার দিন 10 পর এক শেষ রাতে হঠাৎ কোনো কারণ ছাড়াই জেগে গেলাম আমি। আর ঘুম এলো না। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর পয়েন্ট ভেনাস থেকে ঘুরে আসি ভেবে বিছানা থেকে নেমে এলাম। সকাল হতে ঘণ্টাখানেক বাকি। আকাশে তখনও তারার মেলা। মৃদু উষ্ণ উত্তরে হাওয়া ভেসে আসছে বিষুবী অঞ্চল থেকে। দীর্ঘ ধনুকের মতো বাঁকানো সৈকতের উপর দিয়ে এগিয়ে চললাম আমি। তাহিতির যে কটা জায়গা আমার খুব প্রিয়, তার মধ্যে প্রিয়তম এই পয়েন্ট ভেনাস। এমনিতে রোজ ভোরে আমি চলে আসি এখানে। এখানে এসে সূর্যোদয় দেখি। আজ একটু আগে এসেছি। এই যা সরু নদীটা, যার নাম ভাইপুপু, যেখানে সাগরে মিশেছে, সেখানে ছোট্ট এক টুকরো সৈকত। জায়গাটা এখন জনশূন্য দেখে ভালো লাগলো আমার। উঁচু একটা বালিয়াড়ির উপর উঠে বসলাম পূবমুখী হয়ে। একটু পরেই ভোরের প্রথম আলোর রেখা দেখা দিল দিগন্তে। তারপর আস্তে আস্তে রাঙা হয়ে উঠতে লাগলো পূবের আকাশ, সেই সাথে সাগর। দু চোখ মেলে তাকিয়ে রইলাম আমি। সূর্য যখন পুরোপুরি উঠে এলো দিগন্ত রেখার উপরে, তখন নেমে এলাম বালিয়াড়ি থেকে। ভাইপুপু নদীর পাড় ধরে এগিয়ে চললাম পয়েন্টের পশ্চিম দিকে, যেখানে সাগরে মিশেছে নদীটা, সেদিকে। মোহনার কাছে এই নদীর একটা জায়গা অদ্ভুত শান্ত। স্রোত আছে কি নেই বোঝাই যায় না। অন্তত 20 গজ চওড়া জায়গাটা। গভীরতা প্রায় 1.5 মানুষ সমান। সাঁতার কাটার আদর্শ স্থান। লোকালয় থেকে দূরে এমন একটা নির্জন জায়গায় পেয়ে আমি রীতিমতো ভাগ্যবান মনে করি নিজেকে। রোজ সকালে সূর্যোদয় দেখার পর এখানে কিছুক্ষণ সাঁতার কেটে স্নান করে বাড়ি ফিরি। গায়ের ইন্ডিয়ান আলখাল্লাটা খুলে রেখে আস্তে আস্তে নেমে পড়লাম নদীতে। দুহাতে নিঃশব্দে জল কেটে এগোলাম ভাটির দিকে। হঠাৎ অদ্ভুত এক অপরূপ দৃশ্য দেখে জমে গেলাম আমি। প্রাচীন একটা গাছের নদীর দিকে বেরিয়ে আসা একটা মোটা শিকড়ের উপর বসে আছে এক তরুণী। প্রথম দর্শনে মনে হলো জল দেবী বুঝি। নিশ্চয়ই কোনো শব্দ করে ফেলেছিলাম, কারণ মুহূর্ত পরে দেখি চমকে গিয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়েছে আমার দিকে। চমকে উঠলাম আমিও। এই সেই তেহানি, চার্চিলদের ধরতে গিয়ে যার নাচ দেখেছিলাম টেতিয়ারোয়ায়।
সংকোচ বা লজ্জার কোনো চিহ্নই নেই চেহারায়, থাকার কথাও নয়। এখানকার সমাজে ওর মতো মেয়েরা যে সম্মান বা মর্যাদা ভোগ করে তার তুলনা হয় না। বিরক্ত বা অপমান করেছে বলে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ করে, মৃত্যু ছাড়া আর কোনো শাস্তি তাকে দেওয়া হবে না। নিরাপত্তার এই নিশ্চয়তা আছে বলেই তেহানির মতো মেয়েরা যখন যেখানে খুশি যাওয়া আসা করে নিঃসংকোচে। চমক ভাগতেই আমি ইন্ডিয়ান রীতিতে বললাম, বেঁচে থাক অনেকদিন। তুমিও। মৃদু হেসে জবাব দিল তেহানি, তুমি কে আমি জানি। তুমি বিয়াম, হিটিহিটির তাইও না? হ্যাঁ, তুমি কে বলি? তুমি তেহানি, পৈনর আত্মীয়। তেতিয়ারয় তোমার নাচ দেখেছিলাম। এবার শব্দ করে হেসে উঠল মেয়েটা। তুমি সত্যি আমাকে দেখেছিলে? কেমন লেগেছিল আমার নাচ? এত সুন্দর, জীবনে ভুলব না সে রাতের কথা। আরে রোমনা। হাসতে হাসতে সে বলল, অর্থাৎ গপ্পবাজ। এমন সুন্দর তুমি নেচেছিলে যেন ওর কোনো কথা আমার কানেই যায়নি। আমি বলে চললাম, আমি হিটিহিটিকে জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম ওই সুন্দরী মেয়েটা কে। আবার বলল গপ্পবাজ। বলল বটে, কিন্তু গালের রক্তিমাভাটা লুকোতে পারল না। এসো দেখি, ডুব সাঁতারে কে বেশি দূর যেতে পারে, তুমি না আমি? বলে আস্তে করে শিকড় থেকেও পানিতে নেমে গেল। আমার সোজাসুজি এসে বলল, ওইদিকে যাব। হ্যাঁ, 1, 2, 3। ডুব দিলাম আমি। পানির 1 ফেদম মতো নিচ দিয়ে সাঁতরে চললাম তেহানির দেখানো দিকে। স্রোতের পক্ষে থাকায় বেশ দ্রুত এগোতে পারলাম। শেষে বাতাসের অভাবে ফুসফুস যখন ফেটে যেতে চাইছে, তখন ভেসে উঠে ভুস করে দম নিলাম। পেছন ফিরে খোঁজ করছি তেহানির। কল্পনা করতে পারিনি সাঁতারে আমার চেয়ে দক্ষ হতে পারে কোনো মেয়ে। এই সময় সামনে থেকে ভেসে এলো মধুর ঘণ্টা ধ্বনির মতো রিনরিনে একটা হাসি। চমকে মুখ ঘোরাতেই দেখলাম আমার কমপক্ষে 10 গজ সামনে জলের ভেতর নেমে আসা লম্বা একটা শেকড়ের উপর বসে আছে সে। তুমি এসে গেছো? হতভম্ব হয়ে প্রশ্ন করলাম আমি। দেখতেই পাচ্ছ, ভেবো না আমি পানির উপর দিয়ে আসিনি। না না, অতটা নিচ নই আমি তোমাকে প্রবঞ্চক ভাববো। বললাম, ঠিক আছে, একটু জিরিয়ে নিই, তারপর আবার দেখব। ওর পাশে শেকড়ের ফাঁকা অংশটা ইশারা করল তেহানি, এসো এখানে বসো, জিরাও। মাথা ঝাঁকুনি দিয়ে চোখের উপর থেকে ভেজা চুল সরাতে সরাতে আমি উঠে বসলাম ওর পাশে। চুপ করে আছি, তেহানিও চুপ। তারপর অনেকক্ষণ পর, কতক্ষণ ঠিক বলতে পারবো না, আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম ওর দিকে। কি আশ্চর্য, একই মুহূর্তে সেও তাকিয়েছে আমার দিকে। ওর বাদামি চোখ দুটোয় হাসির ঝিলিক। হঠাৎ করে মুখ ঘুরিয়ে নিল তেহানি। বুঝতে পারছি আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছে। আমার পাশে শিকড় আঁকড়ে আছে ওর হাত। আস্তে হাতটা তুলে নিলাম আমি। মুখ নিচু করে পানির দিকে তাকালো তেহানি। তেহানি, আমি ডাকলাম। দুহাতে ধরলাম ওর হাতটা। জবাব দিল না সে। ধীরে ধীরে মুখ উঁচু করে ঘোরালো আমার দিকে। তারপর আমি বা ও কিছু টের পাওয়ার আগে আমার বাহুর বাঁধনে ধরা পড়ল। বিয়াম আমার কপাল থেকে ভেজা চুল সরিয়ে দিতে দিতে বলল, তোমার স্ত্রী নেই? না, আমারও স্বামী নেই। এই সময় ডাঙার ওদিক থেকে ভেসে এলো নারীকণ্ঠের চিৎকার, তেহানি, ও তেহানি। তেহানিও চিৎকার করে জবাব দিল, আসি। ও আমার দাসী, আমার সাথে এসেছে তাহিতিতে। নদীর মুখে ওকে দাঁড়াতে বলে আমি এসেছিলাম গোসল করতে। টেতিয়ারা থেকে এসেছ তুমি? না, আমি টাউতিরায় থাকি চাচার সাথে। 2 দিন দুরাত সাগর পাড়ি দিয়ে কিছুক্ষণ আগে পৌঁছেছি এখানে। তোমার চাচা কে? অবাক হয়ে তাকালো মেয়েটা। তুমি জানো না? না। আমাদের ভাষায় কথা বলতে পারো তারপরও জানো না? আশ্চর্য মানুষ তোমরা। আমার চাচা ভেহিয়াটোয়া, টাইয়ারাপুর মহাগোত্রপতি। ও হ্যাঁ, ওর নাম শুনেছি। তুমি কি তোমার দেশের কোনো গোত্রপতি? তা বলতে পারো, তবে খুব ছোট। যা ভেবেছি। তোমাকে প্রথমবার দেখেই বুঝতে পেরেছিলাম সাধারণ কাউকে তাইও করবে না হিটিহিটি। আমরা আবার চুপ। দুজনেই বুঝতে পারছি মনের কথা। তেহানি, কিছুক্ষণ পর আমি ডাকলাম। হ্যাঁ। মুখ তুলল। আমি ঠোঁট ছোয়ালাম ওর ঠোঁটে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বাউন্টিতে বিদ্রোহ, এপিসোড 5। গল্প পাঠেছিলাম আমি কল্লোল।
আপনারা যারা গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়াল স্পন্সর করতে চান তারা কাইন্ডলি patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে আপনারা স্পন্সর করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন গল্প ভালো লাগলে। আর যদি কোনো বইয়ের রিকোয়েস্ট থাকে মেসেজ করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।